वेलकम टू WBCS गाइड यूट्यूब चैनल। डियर स्टूडेंट्स, आज के আমরা করতে চলেছি বায়োলজি লেকচার 8। তো বায়োলজির এর আগে কিন্তু আমি অলরেডি 7টা লেকচার দিয়েছি, তোমরা সেগুলো দেখেছো আশা করছি। তারপর আজকের ভিডিও দেখছো। আমাদের শুরু আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে টিস্যু বা কলা, ঠিক আছে? তাহলে টিস্যুর আজকে হলো পার্ট 3। টিস্যুর আরও দুটো লেকচার হয়েছে, তো আমরা টিস্যুতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি ওভারঅল। তো আজকে আমাদের টপিক যেটা সেটা হলো অ্যানিম্যাল টিস্যুজ। তো আমরা টিস্যু কী জিনিস, টিস্যুর ক্লাসিফিকেশন, প্লান্ট টিস্যু সব পড়ে ফেলেছি। আজকে আমাদের টিস্যুর ওপরে লাস্ট ক্লাস হবে। আজকে আমরা আলোচনা করব অ্যানিম্যাল টিস্যু নিয়ে, ঠিক আছে? আচ্ছা, প্রাণীদেহে কী কী কোষ বা কলা পাওয়া যায় সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমি বলে দিই, এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে জিএস পড়াচ্ছি, অর্থাৎ জেনারেল স্টাডিজ, মেইনলি ফোকাসড অন WBCS, ওকে? আর যদি কেউ আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ শিখতে চাও, যদি শিখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার আরেকটি চ্যানেল রয়েছে এক্সাম সলিউশন বলে, সেই চ্যানেলটিকে তোমরা কিন্তু ভিজিট করতে পারো, ওকে? আচ্ছা, যাই হোক, দেখো এবার তাহলে অ্যানিম্যাল টিস্যুতে দেখো, দ্য ওয়ার্কিং অফ অ্যানিমাল বডি ইজ কোঅর্ডিনেটেড বাই টিস্যুজ অ্যান্ড অর্গানস প্রেজেন্ট ইন দেয়ার বডি। আমাদের প্রাণীদের দেহে যত ধরনের কাজকর্মারই আমরা করি না কেন, সেগুলো টিস্যু এবং অর্গানের দ্বারাই কিন্তু কোঅর্ডিনেট হয় অ্যাকচুয়ালি। আসলে ঘটনাটা কি, আমরা যখন টিস্যু পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আমাদের যে বডির সবথেকে বেসিক ইউনিট যেটা, সেটা কী ছিল? সেটা ছিল সেল। কতগুলো সেল যখন মেশে তখন কি তৈরি করে না, সে একটা টিস্যু তৈরি করে। কতগুলো টিস্যু যখন একসাথে মেশে তখন সে একটা অর্গান তৈরি করে, ঠিক? আর কতগুলো অর্গান যখন মেশে তখন একটা বডি সে তৈরি করে, ঠিক আছে? তাহলে ওভারঅল কতগুলো সেলের সংমিশ্রণ হলো টিস্যু, ঠিক আছে? তাহলে সেই অ্যানিম্যালের দেহে, মানে প্রাণীদের দেহে টিস্যু থাকবে এবং সেই টিস্যু দ্বারা অর্গান হবে এবং তাদের কোঅর্ডিনেশনে আমাদের অ্যানিম্যাল বডির ওয়ার্কিংটা পারফর্ম হবে, ওকে? আচ্ছা, এবার আমরা অ্যানিম্যাল টিস্যুকে না 4টে ভাগে ভাগ করব। কিভাবে? অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, মানে ওই টিস্যুগুলির গঠন এবং টিস্যুগুলোর কার্য অনুসারে আমরা প্রাণী টিস্যুকে 4টি ভাগে ভাগ করলাম। নাম্বার 1, এপিথেলিয়াল টিস্যু, মানে বাংলায় যেটাকে বলা হয় আবরণী কলা, ওকে? আবরণী কলা মানে বুঝতে পারছো? আবরণ মানে কি? আবরণ মানে কভার। আবরণ মানে কভার, কোনো কিছুকে কভার করা, ঢেকে দেওয়া। অর্থাৎ কি, এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে একদম আউটার মোস্ট টিস্যু, আউটার মোস্ট, ঠিক আছে না? আউটার মোস্ট মানে সব থেকে বাইরের যে টিস্যুগুলো রয়েছে সেটাকে আমরা বলছি এপিথেলিয়াল টিস্যু, যার কাজই হচ্ছে কভারিং করা, ঠিক আছে? তাহলে এপিথেলিয়াল টিস্যু মানে আবরণী কলা, এটা কি করছে না, প্রোটেক্টস বাই কভারিং দ্য ইনার পার্টস অফ দ্য বডি, বডির ইনার পার্টসগুলোকে কভার করছে এবং সেইভাবে সুরক্ষা প্রদান করছে, ঠিক? 2 নম্বর টিস্যু আমরা দেখব কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে যোগ কলা, অর্থাৎ কোনো কিছুকে জয়েন করা, যোগ করাই হচ্ছে এই কানেকটিভ টিস্যুর কাজ। শুধুমাত্র জয়েন করা নয়, কানেকটিভ টিস্যুর কাজ হচ্ছে বাইন্ডিং, সাপোর্টিং অ্যান্ড ট্রান্সপোর্টিং টিস্যুজ, ঠিক আছে? যে সমস্ত টিস্যুগুলো দিয়ে কোনো কিছুকে বাইন্ড করা হচ্ছে, কোনো কিছুকে সাপোর্ট প্রদান করা হচ্ছে, কোনো কিছু ট্রান্সপোর্টেশন হচ্ছে, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু, ঠিক? আচ্ছা, এর ডিটেলস আমরা অবশ্যই পড়বো। 3 নম্বর ক্লাসিফিকেশন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ম্যাসকুলার টিস্যু। ম্যাসকুলার টিস্যু মানে পেশি কলা। ইট হেল্পস ইন মুভমেন্ট অ্যান্ড লোকোমেশন। আমরা যে চলাফেরা করি, আমরা যে নড়াচড়া করি, সেইগুলো করার জন্য যে পেশিগুলো আমাদের কাজে লাগে, দ্যাট ইজ কল্ড মাস্কুলার টিস্যু, ওকে? আচ্ছা, 4 নম্বর অ্যান্ড লাস্ট ক্লাসিফিকেশন ইজ নার্ভাস টিস্যু, স্নায়ু কলা। দেখো, নার্ভাস টিস্যুটাকে আমি আজকে যতদূর পারি ততদূর বলবো, কিন্তু যেদিন আমি তোমাদের নার্ভাস সিস্টেম পড়াবো, নার্ভাস সিস্টেমের টোটালটাকে পড়াবো। অর্থাৎ কি, যদি নার্ভাস সিস্টেমটা না পড়ে থাকো তোমরা, তাহলে নার্ভাস টিস্যুটা বুঝতে একটু অসুবিধা হলেও হবে, ওকে? তো যাই হোক, নার্ভাস টিস্যু আমরা জানি নার্ভ, যেটা আমাদের স্নায়ু কলা, সেটা কি করবে? আমাদের হেল্পস ইন কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। আমাদের শরীরের মধ্যে যে কন্ট্রোল রয়েছে, কোঅর্ডিনেশন রয়েছে, একটা অঙ্গের সঙ্গে আর একটা অঙ্গের যে সম্পর্ক জড়িত রয়েছে, সেগুলো আমাদের শরীরের নার্ভ দ্বারা করা হয়, আর সেই নার্ভ থেকে এসছে নার্ভাস টিস্যু। ক্লিয়ার হলো? তা এই হচ্ছে অ্যানিম্যাল টিস্যুর 4টি ভাগ। নাম্বার 1 এপিথেলিয়াল, কানেকটিভ, ম্যাসকুলার অ্যান্ড নার্ভাস, ঠিক? এবার আমরা এক এক করে এই 4টি টিস্যুকে ভালো করে দেখব, তোমরা কিন্তু প্রপারলি নোট করতে থাকো, ওকে? আর একটা কথা বলে দিই, আমরা এখানে বায়োলজি পড়ছি নিট পরীক্ষা বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য নয়, আমরা পড়ছি কম্পিটিটিভ এক্সামের জন্যে। অর্থাৎ কি, যতটুকুন ইনফরমেশান আমাদের জানা দরকার, ঠিক ততটুকুন ইনফরমেশনই কিন্তু আমরা জানবো, বেশিও নয় কমও নয়, ওকে? আচ্ছা, চলো।
দেখতে পাচ্ছ এপিথেলিয়াল টিস্যু। তাহলে আমি বলেছিলাম যে এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে একদম আউটার মোস্ট যে টিস্যু সেটাকে বলা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এবার তোমরা মনে করতে পারো যে শরীরের যে আউটার মোস্ট পার্ট সেটা রয়েছে আমাদের চামড়া, আমাদের ত্বক, তাই না? তাহলে আমাদের ত্বকটা আউটার মোস্ট হলেও কিন্তু মাথায় রেখো যে অর্গানগুলো তৈরি হচ্ছে, অর্গানগুলো কী দিয়ে তৈরি হচ্ছে? অর্গানগুলো টিস্যু দিয়েই তৈরি হচ্ছে। ধরে নাও হার্ট, আমাদের হার্ট একটা অর্গান, সেই হার্টের একদম বাইরের সাইডে, একদম বাইরের লেয়ারে যে সমস্ত টিস্যুগুলো থাকে সেটাকে কিন্তু আমরা এপিথেলিয়াল টিস্যু বলবো। ওকে, তো দেখো এপিথেলিয়াল টিস্যু ইজ দ্য সিম্পলেস্ট অ্যানিমাল টিস্যু দ্যাট ফর্মস দ্য কন্টিনিউয়াস শিট অফ ক্লোজলি প্যাকড সেলস। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই এপিথেলিয়াল টিস্যু কিভাবে তৈরি হচ্ছে না, এপিথেলিয়াল টিস্যু তৈরি হচ্ছে কন্টিনিউয়াস শিট অফ ক্লোজলি প্যাকড সেলস। মানে এপিথেলিয়াল টিস্যুতে যে সেলগুলো থাকবে সেগুলো হচ্ছে একদম কম্প্যাক্টলি ক্লোজড সেল থাকবে, মানে প্রত্যেকটা সে একটার গায়ের সঙ্গে আরেকটা লাগানো থাকবে, মাঝখানে কিন্তু যেটা থাকে সেলুলার গ্যাপ বা সেলুলার ভ্যাকুয়াল সেটা কিন্তু থাকবে না। ওকে, বোঝা গেল? আচ্ছা, দ্যাট কভার্স অল এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সারফেস অফ দ্য অ্যানিমাল বডি। আমাদের অ্যানিমাল বডির যে এক্সটার্নাল বা ইন্টারনাল সারফেস রয়েছে সেইগুলোকে আবদ্ধ রাখা, সেগুলোকে কভার করে রাখাই এপিথেলিয়াল টিস্যুর কাজ। ক্লিয়ার হলো? দেখো এই জন্যে এই এপিথেলিয়াল টিস্যুর কিন্তু আর একটা নাম আছে, কি না, এপিথেলিয়াল টিস্যুকে বলা হয় কভারিং টিস্যু, অর্থাৎ ঢাকা দেওয়া টিস্যু, ঠিক আছে? আচ্ছা, এবার এপিথেলিয়াল টিস্যুর কাজ কি? দেখো, ইট প্রোটেক্টস দ্য আন্ডারলাইং টিস্যুজ এগেনস্ট ইনজুরি, ডিহাইড্রেশন অ্যান্ড ইনফেকশন বাই মাইক্রো অর্গানিজমস। বলছি এপিথেলিয়াল টিস্যু আমাদের শরীরে যাতে ক্ষত, মনে করো আমাদের শরীরে বাইরে থেকে কোনো একটা ক্ষত হলো, মানে আঘাত লাগলো, সেই আঘাতের ফলে যাতে আমাদের ভেতরকার টিস্যু বা সেলসগুলো যাতে নষ্ট না হয় সেটাকে প্রোটেকশন করা এপিথেলিয়াল টিস্যুর কাজ। নাম্বার 2, ডিহাইড্রেশনকে কন্ট্রোল করা। ডিহাইড্রেশন মানে কি? জলের ঘাটতি হয়ে যাওয়া, সেই জলের ঘাটতি যাতে না হয় সেটাও এই এপিথেলিয়াল টিস্যুর কাজ। অ্যান্ড ইনফেকশনকে প্রোটেকশন করা ফ্রম মাইক্রো অর্গানিজমস, যে সমস্ত মাইক্রো অর্গানিজমস যেমন করে ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন বিষাণু, জীবাণু, কীটাণু যেগুলো আমাদের শরীরে আসে তাদের থেকে শরীরের ইনার পার্টগুলোকে রক্ষা করাটাই হলো এপিথেলিয়াল টিস্যুর কাজ, ঠিক আছে? দুই নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এপিথেলিয়াম লাইনিং ইজ প্রেজেন্ট ইন দ্য লাং অ্যালভিওলাই, অ্যালাউজ এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন ব্লাড অ্যান্ড অ্যালভিওলার এয়ার। আমরা এগুলো পরবর্তী সময় পড়বো, দেখবো যে আমরা এপিথেলিয়াল টিস্যু যেগুলো আমাদের লাং এ রয়েছে, লাং মানে কি? আমাদের ফুসফুস, যে ফুসফুসে যেখানে রয়েছে সেইখান থেকে এই এপিথেলিয়াল টিস্যুর মাধ্যমেই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। আমাদের লাং অ্যাকচুয়ালি আমাদের শরীরে কি করে বলতে পারো? আমরা যখন রেসপিরেটরি সিস্টেম পড়বো তখন আমরা দেখব যে রেসপিরেটরি সিস্টেম কাকে বলে, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সেটাকেই বলা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। মানে কি? আমাদের শরীরে অক্সিজেন প্রবেশ করছে, সেই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রূপে বাইরে বেরিয়ে আসছে, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো সেটা আমাদের কোথায় হবে? লাংয়ের মধ্যে হবে, ফুসফুসের মধ্যে, আর সেখানেই এপিথেলিয়াল টিস্যু হেল্প করবে আমাদের। ওকে, 3 নম্বর কাজ, অলসো প্রেজেন্ট in the uriniferous tubules that helps in ultrafiltration, secretion and reabsorption to produce urine। এবং মূত্রাশয়ে আমাদের এই এপিথেলিয়াল টিস্যু দেখতে পাই যেটা আমাদের মূত্র তৈরিতে হেল্প করে। যাই হোক, এগুলো আমরা পরে দেখছি একটা স্লাইডের মধ্যে দিয়ে। ওকে, দেখো এপিথেলিয়াল টিস্যু তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো এপিথেলিয়াল টিস্যু রয়েছে, ভালো করে খেয়াল করো। নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7 and 8, এই 8 প্রকারের এপিথেলিয়াল টিস্যু কিন্তু আমাদের শরীরে রয়েছে। এবার এই 8 প্রকার এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কিন্তু 3টে ভাগ রয়েছে। একটা রয়েছে স্কোয়ামাস, ঠিক আছে? স্কোয়ামাস মানে কি? আঁশযুক্ত টিস্যু, আঁশযুক্ত, ঠিক আছে? স্কোয়ামাস মানে কি? আঁশযুক্ত টিস্যু, পরে বলছি আগে। তারপরে দেখো কিউবয়েডাল, ঠিক আছে? কিউবয়েডাল টিস্যু, কিউবয়েডাল মানে কি বলো তো? কিউবের মতো, আমরা যে কিউব পড়েছি এরকম ঘনক, ঠিক আছে? ঘনকের মতন দেখতে কিউবয়েডাল টিস্যু তোমরা দেখতে পাচ্ছ এখানে। কিউবয়েডাল, এই যে দেখেছো, এই যে কিউবয়েডাল টিস্যু। তারপরে দেখো আরেকটা রয়েছে কলামনার, ঠিক আছে? আরেকটা রয়েছে কি? কলামনার।
কলামনার টিস্যু। ঠিক আছে, কলামনার টিস্যুগুলো কেমন হবে, এরকম কলামের মতন হবে। ঠিক আছে, দেখো এই যে যে তোমরা ছকটা দেখতে পাচ্ছ, সেই ছকগুলোর মধ্যে এটা একটা কলাম, তারপর এটা একটা কলাম, তারপর এটা একটা কলাম। ঠিক আছে, তো এই যে কলামনার টিস্যু দেখতে পাচ্ছ, এগুলো একটু লম্বা লম্বা রয়েছে, দেখো কলামের মতন রয়েছে, এই যে লম্বা লম্বা কলামের মতো, এই যে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এইগুলোর মধ্যে আমি এক এক করে দেখাই এবং এখান থেকে প্রশ্ন আসবে যে এই টিস্যু কোথায় দেখতে পাওয়া যায়, এর ফাংশন কি। ওকে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। এপিথেলিয়াল টিস্যুর মধ্যে প্রথম যেটা আমরা পাই সেটা কি, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। হয়তো তোমাদের এটা দেখতে একটু অসুবিধা হতে পারে। তাহলে এই যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যুর মধ্যে পাওয়া যায় সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেলস, এটা কোথায় পাওয়া যায়, লোকেশন কোথায়, দেখো এয়ার স্যাক্স অফ লাংস, আমাদের যে ফুসফুস রয়েছে সেই ফুসফুসের মধ্যে এয়ার স্যাক্স রয়েছে, মানে এয়ার ব্যাগ রয়েছে, অ্যান্ড দ্য লাইনিং অফ দ্য হার্ট, এবং আমাদের হার্টের লাইনিংও আমরা দেখতে পারি, ব্লাড ভেসেলসের মধ্যে আমরা দেখতে পারি, অ্যান্ড লিমফ্যাটিক ভেসেলসের মধ্যে, অর্থাৎ লসিকা প্রবাহী যেগুলো রয়েছে তার মধ্যে আমরা এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামকে দেখতে পাই। এবার এটার ফাংশন কি, এটার কাজ কি, দেখো অ্যালাউজ ম্যাটেরিয়ালস to pass through by diffusion and filtration and secretes lubricating substances। তাহলে এই যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু, এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের লুব্রিকেন্টের সিক্রেশন করা। লুব্রিকেন্ট মানে কি, তৈলাক্তকরণ, অর্থাৎ কোনো কিছু যাতে সরাসরি খুব সহজভাবে পাস হতে পারে, সেই পাস করার জন্য, কোনো ম্যাটেরিয়াল সহজভাবে পাস হওয়ার জন্য তেলতেলে ভাবটা প্রদান করা এই টিস্যুর কাজ। এবং তার সাথে সাথে কি, যে কোনো জিনিসকে ডিফিউশনের মাধ্যমে, ডিফিউশন মানে কি, ডিফিউশন মানে হচ্ছে আশ্রাবণ। ঠিক আছে, সেই ডিফিউশন বা ফিল্টারেশনের মাধ্যমে এগুলোকে পাস করা। তাহলে এটা কোথায় থাকে, মূল প্রশ্ন, এটা থাকে হচ্ছে আমাদের লাংয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যুটার এটা লোকেশন কোথায়, ইন ডাক্টস অ্যান্ড সেক্রেটারি পোর্শনস অফ স্মল গ্ল্যান্ডস অ্যান্ড ইন কিডনি টিউবলস। ঠিক আছে, দেখো আমাদের যে সমস্ত গ্ল্যান্ডগুলো আমাদের শরীরে রয়েছে, আমরা যখন গ্ল্যান্ডুলার সিস্টেম পড়বো তখন আমরা ডিটেলস এগুলোকে আলোচনা করব, কিন্তু আমাদের শরীরে যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেই গ্ল্যান্ডের যে ডাক্ট রয়েছে, ডাক্ট মানে কি, ডাক্ট মানে নালী, বা যে ডাক্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে নালা, বা যেখান দিয়ে মানে কোনো কিছু পাস হয়, বুঝতে পারছো, ডাক্ট মানে এই যে নল, অ্যাকচুয়ালি ডাক্ট মানে হলো নল। মনে করো এটা একটা গ্ল্যান্ড, এখান থেকে কোনো একটা হরমোন বেরিয়ে কোথাও যাবে, এই যে নালা বা এটা নল, এই নলটাকেই বলা হয় ডাক্ট। ঠিক আছে, তাহলে এই ডাক্টের মধ্যে কিন্তু তোমার যেটা থাকছে সেটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল টিস্যু থাকছে। এবার এর মূল কাজটা কি, দেখো আবার কোথায় রয়েছে, কিডনিতেও থাকে, কিডনি টিউবুলসগুলোতেও থাকে। সিক্রেটস অ্যান্ড অ্যাবজর্বস, এর কাজ হচ্ছে সিক্রেশন করা এবং অ্যাবজর্বস করা, কোনো কিছুকে নির্গত করা আবার কোনো কিছুকে শোষণ করে নেওয়া হচ্ছে এই টিস্যুগুলোর কাজ হয়েছে। তারপর দেখো সিম্পল কলামনার এপিথেলিয়াম টিস্যু, দেখো সিম্পল কলামনার এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে সিলিয়েটেড টিস্যু। ঠিক আছে, সিলিয়েটেড টিস্যু আর ইন ব্রঙ্কি, এরা কোথায় রয়েছে, এরা রয়েছে ব্রঙ্কিতে। ব্রঙ্কি কী জিনিস, মনে রেখো আমাদের ফুসফুস অর্থাৎ লাং, আমাদের লাং যে সেল দিয়ে তৈরি হয় সেই সেলগুলোকে বলা হয় ব্রঙ্কি, বোঝা গেল। তাহলে সেই ব্রঙ্কিতে আমাদের ফুসফুসের মধ্যেও কিন্তু এই সিম্পল কলামনার এপিথেলিয়াম টিস্যু রয়েছে। তাছাড়া আর কোথায় রয়েছে, তাছাড়া আমাদের রয়েছে ইউটেরিয়ান টিউবসের মধ্যে রয়েছে, আমাদের মূত্র যে মূত্রাশয় বা মূত্রনালী সেইখানেও কিন্তু এটা রয়েছে। ওকে, আচ্ছা, এর কাজ কি, এর কাজ হচ্ছে অ্যাবজর্ভ করা, কোনো কিছুকে শোষণ করা। এছাড়াও ইট অলসো সিক্রেটস মিউকাস অ্যান্ড এনজাইমস, এছাড়াও এই যে টিস্যু, এই টিস্যুগুলো বিভিন্ন ধরনের মিউকাস, হ্যাঁ মানে মিউকাস এবং এনজাইমকে ক্ষরণ করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো তোমার রয়েছে সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, স্ট্র্যাটিফাইড মানে কি, স্ট্র্যাটিফাইড মানে স্তরে স্তরে সাজানো। এই যে দেখো এরকম করে সেলের ডিভিশন, এই যে স্তরে স্তরে সেল সাজানো থাকা না, এই স্তরে স্তরে সেল সাজানো থাকে, এটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড। তাহলে এই যে সিউডো স্ট্র্যাটিফাইড, দেখো এটা স্তরে স্তরে সাজানো রয়েছে। ঠিক আছে, এবার সিউডো কেন বলা হচ্ছে, কারণ দেখো এগুলোর আকারটা সঠিক না, মানে কোনোটার আকার কোনো একটা বড়, কোনো একটা ছোট, কোনো একটা সোজা, কোনো একটা বাঁকা, তাই না। তাহলে এটা হচ্ছে সিউডো কলামনার এপিথেলিয়াম। কোথায় পাওয়া যায়, দেখো এটা ট্র্যাকিয়াতে পাওয়া যায়। ট্র্যাকিয়া কাকে বলে, আমাদের ট্র্যাকিয়াটা ভালো করে বোঝো। ধরো এই যে আচ্ছা, এইটা মনে করো আমাদের মাউথ, আর এটা মনে করো আমাদের নোজ। ঠিক আছে,
দেখো আমাদের নোজ দিয়ে কি হচ্ছে, বাতাস প্রবেশ করছে, আবার মুখ দিয়েও বাতাস প্রবেশ করছে এবং খাবারও প্রবেশ করছে। এটা হচ্ছে আমাদের গলা, ঠিক আছে, কি এটা গলা। এবার যখন এইখান দিয়ে হাওয়া বা খাবার আসে তখন এইখান থেকে আমাদের আলজিহ্বা থাকে, সেই আলজিহ্বার দ্বারা কি হয়, এখানে দুটো ফুট, একটা হচ্ছে এটা ধরে নাও লাং, এটা লাংস, আর এটা হচ্ছে স্টম্যাক, ঠিক আছে, স্টম্যাক। এবার দেখো এই যে যে লাংয়ের মধ্যে যেটা গেল, এই যে যে গলার থেকে যেটা ভাগ হয়ে লাংয়ের গেল, এইটাকে বলা আমরা কি বলি, এটাকে আমরা বলি উইন্ড পাইপ, তাই না, উইন্ড পাইপ বলি। আর এই যে যেটা খাবার যে নালা দিয়ে যাবে বা খাবার যেটা দিয়ে যাবে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ফুড পাইপ, তাই না, ফুড পাইপ বলি, ঠিক আছে। এবার মনে রাখবে এই যে যে উইন্ড পাইপ, এই উইন্ড পাইপকে কিন্তু বলা হয় ট্র্যাকিয়া। কি বললাম বোঝা গেল, উইন্ড পাইপকে বলা হয় ট্র্যাকিয়া, আর ফুড পাইপকে কি বলা হয়, ফুড পাইপকে বলা হয় অসিওফেগাস, ঠিক আছে, অসিওফেগাস, ঠিক আছে। তাহলে ফুড পাইপের নাম হচ্ছে অসিওফেগাস অ্যান্ড উইন্ড পাইপের নাম হচ্ছে ট্র্যাকিয়া। তাহলে এই যে যে সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম টিস্যু, এটা কোথায় পাওয়া যায়, এটা আমাদের ট্র্যাকিয়ার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ আমাদের শ্বাসনালী যেটাকে বলে সেই শ্বাসনালীর মধ্যে পাওয়া যায়, মাছ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এবং আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টগুলো রয়েছে, অর্থাৎ কিনা ফুসফুসের ঠিক ওপরের অংশ যেটা রয়েছে, যেখান দিয়ে মূলত বাতাসটা প্রবেশ করছে, সেই সমস্ত জায়গায় এই সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম টিস্যু পাওয়া যায়। ওকে, আচ্ছা, এর কাজ কি, এটা কি করে, সিক্রেটস মিউকাস, সিলিয়েটেড টিস্যু মুভস মিউকাস, এবং এটার কাজ হচ্ছে মিউকাসের ক্ষরণ করা। মিউকাস মানে যেটাকে আমরা কফ বলে থাকি, তাই না, কফ বা তরল জিনিস, মানে যেটা কিনা থেকে পদার্থ, সেটাকে মিউকাস বলে, সেটা সিক্রেট করে এবং সেটাকে যাতে স্মুথলি রান করতে পারে। কেন হয় এমনটা, মনে রাখবে যখনই আমাদের বাতাস ভেতরে প্রবেশ করবে, বাতাসের কাজ হচ্ছে শুকনো করে দেওয়া, শুকিয়ে দেওয়া। তোমরা দেখবে যে আমরা যখন মুখ দিয়ে শ্বাস নিই, তোমরা দেখবে যে মুখটা শুকিয়ে যায়, তখন মুখ থেকে আমাদের কি হয়, লালার ক্ষরণ হয়, মুখটাকে ভিজিয়ে আবার তারা ভিজিয়ে দেয়, ঠিক না। তাহলে বাতাস যে এয়ার ট্র্যাক্টের মধ্য দিয়ে যাবে, সেইখানে তো বাতাস যখনই যাবে তখন সেই বাতাস সেইখানে যে জলীয় বাষ্প জলগুলো থাকবে সেগুলোকে তার সঙ্গে নিয়ে নেবে, আর তখন কি হবে, ট্র্যাক্ট আমাদের যে ট্র্যাকিয়া রয়েছে সেই ট্র্যাকটা শুষ্ক হয়ে যাবে। আর সেই ট্র্যাকিয়া যাতে শুষ্ক না হয়ে যায়, তাই এই টিস্যুগুলো কি করে, মিউকাসের সিক্রেশন করে সেই টিস্যুগুলোকে ভিজে স্যাঁতসেঁতে রাখার জন্যে। ওকে, আচ্ছা, তারপর 5 নম্বর তোমরা দেখতে পাচ্ছ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম মানে কি, এটা হচ্ছে আঁশযুক্ত টিস্যু। মানে কি, এই দেখতে পাচ্ছি স্ট্র্যাটিফাইড মানে স্তরে স্তরে মানে সাজানো রয়েছে। এটা কোথায় থাকে, এটা দেখো এসোফ্যাগাসের মধ্যে থাকে, একটু আগেই বললাম ফুড পাইপ। তাহলে দেখো উইন্ড পাইপের মধ্যে থাকবে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, আর যদি আমরা বলি ফুড পাইপের মধ্যে কোনটা থাকবে, ফুড পাইপের মধ্যে থাকবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে, খুব ভালোভাবে নোট করবে। দেখো লাইন্স দ্য অসিওফেগাস, তাহলে এটা কোথায় কোথায় রয়েছে, অসিওফেগাসের মধ্যে, ফুড পাইপের মধ্যে রয়েছে আমাদের মাউথ, আমাদের মুখে রয়েছে, আর কোথায় রয়েছে ভ্যাজাইনা, এবং ভ্যাজাইনাতে রয়েছে, অর্থাৎ স্ত্রী যৌনাঙ্গের মধ্যেও কিন্তু এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম রয়েছে। ওকে, এটার কাজ কি, ইট প্রোটেক্টস এগেনস্ট অ্যাব্রেশন, এটাকে অ্যাব্রেশনের থেকে রক্ষা করে। অ্যাব্রেশন মানে কি, অ্যাব্রেশন মানে হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়, অর্থাৎ কি আমাদের অঙ্গগুলো যাতে ঘর্ষণের ফলে ক্ষয় না হয়ে যায়। আমরা দেখো যখন খাবার খাই, ভালো করে বোঝো, সেই খাবারটা আমাদের মুখে যায়, মুখে সেটাকে আমরা চিবো করি, এবং সেই মুখ থেকে খাবারটা কি হয়, আমরা আমাদের অসিওফ্যাগাসের মাধ্যমে স্টমেকে গিয়ে পৌঁছায়। তাহলে এসোফ্যাগাসের মাধ্যমে যখন স্টমেকে গিয়ে পৌঁছাবে, তাহলে আমাদের যেটা এসোফ্যাগাস, যেটা আমাদের ফুড পাইপ, সেটা তো আর লোহা দিয়ে তৈরি করা নয়, সেটা তো খাবার যেতে যেতে ঘর্ষণ লেগে তো কোথাও ঘা হয়ে যেতে পারে, কোথাও একটু ছুলে যেতে পারে, সেইগুলো যাতে না হয় সেই জন্যেই এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ওখানে কাজ করে। তাহলে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস টিস্যু তোমরা দেখবে আঁশযুক্ত টিস্যু সেই সমস্ত জায়গায় থাকবে যেখানে ঘর্ষণ বা যেখানে আঘাতের প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। আবার দেখো ভ্যাজাইনাতেও কিন্তু এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম রয়েছে, যাতে কিনা ভ্যাজাইনাটা মানে ঘর্ষণের থেকে, ফ্রিকশন থেকে এটা প্রোটেকশন বা প্রোটেক্টেড থাকে, ঠিক আছে। ওকে, তারপরে 6 নম্বর তোমরা দেখতে পাচ্ছ স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। তাহলে স্ট্র্যাটিফাইড মানে কি, স্তরে স্তরে বিন্যস্ত কিউবয়েডাল মানে কিউবের মতন দেখতে এগুলো এপিথেলিয়াম, সেল দিয়েই টিস্যুগুলো তৈরি হয়, তাই এখানে সেলের নামগুলো লেখা রয়েছে, মাথায় রেখো। ওকে, আচ্ছা, এটা কোথায় কোথায় থাকে, দেখো এটা থাকে এই যে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম, এটা থাকে সোয়েট গ্ল্যান্ডস, আমাদের যে ঘর্মগ্রন্থি রয়েছে সেই ঘাম গ্রন্থির মধ্যে থাকে, স্যালাইভারি গ্ল্যান্ডস, আমাদের যে স্যালাইভারি মানে লালা গ্রন্থি সেখানে থাকে, অ্যান্ড মেমোরি গ্ল্যান্ডস, ঠিক আছে।
আচ্ছা, এবার দেখো এটার কাজ কি, প্রোটেকটিভ টিস্যু, এগুলো কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া, ঠিক আছে, যে কোনো টিস্যুর কাজ কি, যে কোনো টিস্যুর কাজই প্রোটেকশন প্রোভাইড করা, ওকে। আচ্ছা, তারপর দেখো 7 নম্বর তোমরা দেখতে পাচ্ছ স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড কলামনার মানে দেখো স্তরে স্তরে বিন্যস্ত কলামের মতন টিস্যু, এই যে এইগুলো দেখতে পাচ্ছ এখানে, ওকে। তাহলে এটা কোথায় রয়েছে, দ্য মেল ইউরেথ্রা অ্যান্ড দ্য ডাক্টস অফ সাম গ্ল্যান্ডস, মানে পুরুষ যে ইউরেথ্রা রয়েছে, ইউরেথ্রা মানে কি মূত্রাশয় বা মূত্রনালী, ঠিক আছে, এই মূত্রাশয় বা মূত্রনালীতে কিন্তু রয়েছে এই স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম রয়েছে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে সিক্রেটস অ্যান্ড প্রোটেক্টস। এটা কি করছে, বিভিন্ন ধরনের লিকুইড বা মিউকাসের সিক্রেশন করছে এবং তার সাথে সাথে এটাকে প্রোটেকশনও দিচ্ছে, ওকে। 8 নম্বর এপিথেলিয়াম টিস্যুটা হলো ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ একদম ওপরের সবকটার সাথে একদম ভিন্ন, এদের কোনো স্ট্রাকচার সেভাবে নেই। এটা কোথায় রয়েছে, এটা আমাদের ব্লাডারে রয়েছে, আমাদের যে ব্লাডার সেই ব্লাডারে রয়েছে, ইউরেথ্রাতে রয়েছে এবং ইউরেটার্সে রয়েছে, ঠিক আছে। তাহলে ইউরেথ্রা ইউরেটার্স আমাদের জরায়ু, যেখানে মূত্রাশয়, মূত্রনালী, মূত্রাশয়, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই ট্রানজিশনাল এপিথেলিয়াম রয়েছে। এটার কাজ কি, ইট অ্যালাউজ দ্য ইউরিনারি অর্গানস টু এক্সপ্যান্ড অ্যান্ড স্ট্রেচ। যখন আমাদের মনে করো যে আমাদের ইউরেথ্রার মধ্যে, আমাদের যখন মূত্রাশয়ের মধ্যে যখন প্রচণ্ড পরিমাণে মূত্র জমতে থাকলো, ঠিক আছে, তখন সেই যে মূত্রাশয় সেটা কি হয়, একটু এক্সপ্যান্ড হয়, একটুখানি ফুলে ওঠে, এবং সেটা যে ফুলে উঠবে, সেটা যে এক্সপ্যান্ড করবে, সেটা যে স্ট্রেচড হবে, সেটা কার জন্য হয়, এই ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যুর জন্য হয়ে থাকে। আবার যখন আমাদের মায়েদের শরীরে যখন গর্ভাশয়ে যখন সন্তান জন্মগ্রহণ করতে, সন্তান যখন বাড়তে থাকে, তখন সেই ইউরেটাসটা যখন মানে তখন সেই ইউটেরাস যখন বাড়তে থাকে, সেই ইউটেরাস বাড়তে থাকলে তার যে স্ট্রেচ হয় বা এক্সপ্যান্ড হয়, সেটা কিসের জন্য হয়, এই ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যুর জন্যই হয়ে থাকে। তাহলে বোঝা গেল এপিথেলিয়াম টিস্যুর কাহিনী, ওকে। চলো এবার আমরা দেখছি কানেকটিভ টিস্যু, ঠিক আছে। কানেকটিভ টিস্যু হচ্ছে দ্যাট কানেক্টস, connective tissue is that which connects, binds, provides supports and transports nutrients and waste, ঠিক আছে। অর্থাৎ কানেকটিভ টিস্যুর কাজই হচ্ছে কোনো জিনিসকে কানেক্ট করা, কোনো জিনিসকে একটু বাইন্ড করে রাখা, বেঁধে রাখা, বা সাপোর্ট প্রোভাইড করা এবং ট্রান্সপোর্টেশনে সাহায্য করা, ঠিক আছে। কিসের ট্রান্সপোর্টেশন, নিউট্রিয়েন্টস এবং ওয়েস্টেজের, বর্জ্য পদার্থের, ঠিক আছে। এটা ইজ মেসোডার্মাল ইন অরিজিন। মেসোডার্মাল মানে কি, এপিথেলিয়াম ওপরের পার্ট, মেসোডার্মাল মধ্যত্বক, ঠিক আছে, মধ্যস্থককে বলা হচ্ছে মেসোডার্মাল। মেনলি 2 টাইপস অফ কানেকটিভ টিস্যুজ আর দেয়ার, মানে দুটো কানেকটিভ টিস্যুকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো যে কানেকটিভ টিস্যু প্রপার, আর একটাকে বলবো স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু প্রপারকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করব, একটা হলো লুজ আর একটা হলো ডেন্স কানেকটিভ টিস্যু। লুজ মানে কি, আলগা, ডেন্স মানে ঘন, ঠিক আছে। আচ্ছা, স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা স্পেসিফিক পাবো, রেটিকুলার পাবো, ব্লাড পাবো, বোন পাবো, কার্টিলেজ পাবো, অ্যাডিপোজ পাবো, এই সমস্ত টিস্যুগুলোকে পাবো, ওকে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি ব্লাডটাকে একটু বলে দিই, ব্লাড সম্পর্কে কতগুলো কথা মাথায় রাখতে হবে। দেখো, ব্লাড, তোমরা এখানে একটা পয়েন্ট দেখেছিলে যে কানেকটিভ টিস্যুর কাজ কি, কানেকটিভ টিস্যুর কাজে যে তোমরা দেখেছিলে এখানে যে ট্রান্সপোর্টস নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্ট। তাহলে এই যে আমাদের শরীরে যে ট্রান্সপোর্টেশনের কাজ হয় সেটা একমাত্র রক্তের দ্বারাই হয়ে থাকে। আমাদের শরীরে নিউট্রিয়েন্টস একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গে কে বয়ে নিয়ে যায়, ব্লাড বয়ে নিয়ে যায়। আমাদের শরীরে যখন সেলুলার রেসপিরেশন হয়, সেলুলার রেসপিরেশনের পরে আমাদের শরীরে কি তৈরি হয়, আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইড নামক বর্জ্য পদার্থ তৈরি হয়। আর সেই কার্বন ডাই অক্সাইডকে আবার শরীর থেকে বাইরে বের করে দেওয়া, অর্থাৎ ওয়েস্ট পদার্থ, সেটাকে বাইরে বের করে দেওয়ার কাজ কার, সেটা রক্তের। বুঝতে পারছো, ভেরি গুড। তাহলে এই যে ব্লাডটা একটা কেমন স্পেশালাইজড কানেকটিভ টিস্যু ব্লাড, ঠিক আছে। এই ব্লাডের সম্পর্কে কতগুলো পয়েন্ট মাথায় রাখবে। ব্লাড সম্পর্কে যে পড়াশুনো, অর্থাৎ স্টাডি অফ ব্লাড ইজ কল্ড হেমাটোলজি। আমরা যখন সার্কুলার সিস্টেম পড়ব, ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম যখন পড়ব, সংবহন তন্ত্র যখন পড়ব, তখন ব্লাড সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব, হেমাটোলজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্লাড আমাদের শরীরে কত পার্সেন্ট থাকে, আমাদের শরীরে বডি ওয়েটের 7 থেকে 8%, হ্যাঁ, আমাদের বডি ওয়েটের 7 থেকে 8%, অর্থাৎ একজন মানুষের যদি 50 কেজি ওজন হয়, তাহলে তার দেহে 4 লিটার ব্লাড থাকবে, ঠিক আছে। কি বললাম, একটা মানুষের ওজন যদি 50 কেজি হয়, তাহলে তার দেহে তার 8%, 50 কেজির 8% করলে যেটা হয় সেটা হচ্ছে 4 লিটার্স, ঠিক আছে,
ওকে, এবার পরীক্ষায় আসি এখান থেকে একটা পয়েন্ট, যে রক্তের পিএইচ ভ্যালু কত। ঠিক আছে, রক্তের পিএইচ ভ্যালু হচ্ছে 7.4, দ্যাট ইজ স্লাইটলি অ্যালকালাইন, অর্থাৎ আমাদের রক্তটা একটু ক্ষারীয়। অ্যালকালাইন শব্দের অর্থ কি? অ্যালকালাইন শব্দের অর্থ হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, আমাদের রক্তটা একটু স্লাইটলি ক্ষারীয়, কারণ এর যে পিএইচ মান, সেই পিএইচ মান হচ্ছে 7.4। এবার দেখো রক্তের অসমটিক প্রেশারটা কি? অসমটিক প্রেশার মানে কি? দেখো আমাদের রক্ত যখন সেলে গিয়ে পৌঁছায়, তখন সেই সেল, আমাদের যে ক্যাপিলারি রয়েছে, ক্যাপিলারিজ থেকে সেল এর মধ্যে যখন রক্ত প্রবেশ করে, যে চাপের মধ্য দিয়ে রক্তটা প্রবেশ করে, সেই চাপটাকেই বলা হয় অসমটিক প্রেশার। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো অসমটিক প্রেশারটা কি। ধরে নাও এটা একটা সেল, আর এটা হচ্ছে ক্যাপিলারিজ। ঠিক আছে, ক্যাপিলারিজ মানে কি? ক্যাপিলারিজ দেখো বড় বড় শিরাধমনী থেকে বেরিয়ে ছোট্ট ছোট্ট যে শিরাধমনী থাকে, রক্ত এইখান দিয়ে আসছিল, এখানে এসে এখানে ঢুকলো। এবার এখান থেকে এই যে সেলের যে পর্দা রয়েছে, তাহলে এখান থেকে এখানে প্রবেশ তো করতে হবে ব্লাড, এইখানে সেই যে চাপের সাহায্যেই রক্তটা এই সেলের মধ্যে প্রবেশ করে, এই জায়গায় যে চাপটা হয়, সেই চাপটাকেই বলা হচ্ছে অসমটিক প্রেশার। ক্লিয়ার হলো? তাহলে রক্তের যে অসমটিক প্রেশার, সেটা হচ্ছে 7 থেকে 8 অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, 7 থেকে 8 অ্যাটমসফেরিক প্রেশারটা হচ্ছে ব্লাডের রয়েছে। এবার ব্লাডের যদি আমরা গ্র্যাভিটি দেখি, স্পেসিফিক গ্র্যাভিটি অফ ব্লাড ইজ 1.003, স্লাইটলি হেভিয়ার দ্যান ওয়াটার, জলের থেকে একটুখানি ভারী হয়েছে। আচ্ছা, ভিসকসিটি অফ ব্লাড, ব্লাডের ঘনত্ব যদি বলি, সেটা আমরা দেখব জলের থেকে 3 থেকে 5 গুণ বেশি ঘন আমাদের ব্লাড। ঠিক আছে, জল যতটা ঘন, তার থেকে 3 বা 5 গুণ বেশি ঘন আমাদের ব্লাড। আশা করি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। ভেরি গুড। নেক্সট, তোমরা এবার দেখতে পাচ্ছ এখানে একটা চার্টের মধ্যে দিয়ে সমস্ত কিছু বুঝিয়েছি, তারপর আমি আরও কিছু কতগুলো পয়েন্ট আলোচনা করব। নাম্বার 1, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন নাম্বার 1, যেটা রয়েছে লুজ কানেকটিভ টিস্যু, দ্যাট ইজ অ্যারোলার। ঠিক আছে, এটা কোথায় দেখো, অ্যারোলারটা কী দিয়ে তৈরি হচ্ছে? ফাইবারোব্লাস্ট সেল দিয়ে তৈরি হচ্ছে, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন্স রয়েছে, কোলাজিনাস ফাইবারস রয়েছে, এবং ইলাস্টিন রয়েছে। ওকে, এর কাজ কি? এর কাজ হচ্ছে বাইন্ডিং, প্রোটেকশন, নারিশমেন্ট, হোল্ডস ফ্লুইডস। ঠিক আছে, এটা কোথায় থাকে? এটা থাকে ডিপ টু স্কিন। ঠিক আছে, এটা ত্বকে থাকে। তাহলে আমাদের যে লুজ বা অ্যারোলার যে কানেকটিভ টিস্যু, সেটা কোথায় রয়েছে? আমাদের ত্বকে রয়েছে, চামড়ার গভীরে রয়েছে, হ্যাঁ, অ্যারাউন্ড মাসেলস, আমাদের যে মাসেলসগুলো রয়েছে, আমাদের যে পেশি রয়েছে, সেই পেশির চারপাশে কোন ধরনের টিস্যু থাকে? এই লুজ কানেকটিভ টিস্যু থাকে। ওকে, আর কোথায়? ভেসেলস। ঠিক আছে, ভেসেলসের থাকে, এবং অর্গানের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু এই কানেকটিভ টিস্যুগুলো থাকে। এবার যদি দেখো ডেন্স ফাইবারাস টিস্যুটা কোথায় রয়েছে, ভালো করে খেয়াল করো। এটাও ফাইবারোব্লাস্ট দিয়ে তৈরি, ডেন্সলি প্যাকড কোলাজিনাস ফাইবার্স, স্ট্রং অ্যান্ড ফ্লেক্সিবল। এটা আমাদের শরীরের মানে এর কাজই হচ্ছে স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি প্রদান করা। এটা রয়েছে কোথায়? টেন্ডন অ্যান্ড লিগামেন্টের জন্য রয়েছে, টেন্ডন অ্যান্ড লিগামেন্ট। ঠিক আছে, টেন্ডন অ্যান্ড লিগামেন্ট কী জিনিস একটু পরেই আমরা পড়বো। আচ্ছা, তারপরে দেখো ইলাস্টিকটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট আর ইলাস্টিন ফাইবার্স দিয়ে তৈরি। হ্যাঁ, এর কাজ হচ্ছে ফ্লেক্সিবিলিটি এবং ডিস্টেন্সিবিলিটি প্রদান করা। এটা কোথায় কোথায়? আর্টারিজে রয়েছে, আমাদের যে ধমনী, সেই ধমনীতে রয়েছে, আমাদের ল্যারিংস মানে আমাদের যে গলায় যে বাকযন্ত্র রয়েছে, সেখানে রয়েছে, আমাদের ট্র্যাকিয়ায় রয়েছে, ট্র্যাকিয়া মানে আমাদের শ্বাসনালী, সেখানে রয়েছে, এবং ব্রঙ্কি এবং ফুসফুসে রয়েছে। ক্লিয়ার হলো? আচ্ছা, রেটিকুলার টিস্যুটা কোথায় রয়েছে? দেখো রেটিকুলার টিস্যুটা রয়েছে, প্রশ্ন আসে যে রেটিকুলার কানেকটিভ টিস্যুটা কোন সেল দিয়ে তৈরি হয়? মনে রেখো, রেটিকুলার কানেকটিভ টিস্যুটা ফ্যাগোসাইটস। ঠিক আছে, ফ্যাগোসাইটস সেল দিয়ে তৈরি, ফ্যাগোসাইটস। ঠিক আছে, এর সাথে কি রেটিকুলার ফাইবার্স ইন জেলি লাইক ম্যাট্রিক্স দ্বারা গঠিত হয়। এই ফ্যাগোসাইটিক ফাংশন এর কাজ। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফ্যাগোসাইটিক বলতে কি, আমাদের শরীরে যখনই কোনো ধরনের যখনই আমাদের শরীরে কোনো ধরনের কি বলবো হার্মফুল ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের ক্ষতিকর জিনিস যখন আমাদের শরীরের মধ্যে ঢোকে, তখন এর কাজ হচ্ছে সেইগুলোর থেকে আমাদের অঙ্গগুলো, আমাদের অর্গানগুলোকে প্রোটেকশন দেওয়াটাই হচ্ছে এই রেটিকুলার কানেকটিভ টিস্যুর কাজ। ওকে, এবার এই রেটিকুলার কানেকটিভ টিস্যু কোথায় কোথায় থাকে? আমাদের লিভারে থাকে। হ্যাঁ, মানে লিভার মানে আমাদের যকৃতে থাকে, স্প্লিনে থাকে, লিম্ফ নোডসে থাকে, এবং বোন ম্যারোতে থাকে। হয়েছে? আচ্ছা, তারপরে দেখো অ্যাডিপোজ। তাহলে অ্যাডিপোজ যে কানেকটিভ টিস্যু, সেটা অ্যাডিপোসাইটস সেল দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, স্টোরস লিপিডস, এই মনে রেখো অ্যাডিপোজের মধ্যে লিপিডস সংগ্রহিত থাকে। এটা কোথায়? এপিডার্মাস অ্যারাউন্ড অর্গানস। এপিডার্মাস মানে আমাদের এটাও ত্বকের নিচে থাকে, এবং আমাদের অর্গানের চারিপাশে এই অ্যাডিপোজ জাতীয় কানেকটিভ টিস্যু থাকে। ওকে, এবার দেখো কার্টিলেজ।
কার্টিলেজ। ঠিক, কার্টিলেজের তিনটে প্রকার আছে মনে রেখো। কার্টিলেজকে আমরা যখন স্কেলিটন সিস্টেম পড়বো, স্কেলিটন সিস্টেমে এই কার্টিলেজ আর বোন সম্পর্কে আমরা খুব ডিটেলসে পড়বো। হেলিন নামক কার্টিলেজ আছে, তারপর ফেব্রিও কার্টিলেজ আছে, এলাস্টিক কার্টিলেজ আছে, ঠিক আছে। এবার মনে রেখো এই কার্টিলেজ যে সেল দিয়ে তৈরি হয়, সেই কার্টিলেজ তৈরি হওয়ার সেলটার নাম হচ্ছে কন্ড্রোসাইটস। অ্যাকচুয়ালি কার্টিলেজ কি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। ঠিক, আচ্ছা দেখো খেয়াল করো, এই যে মনে করো এটা হলো বোন 1, এটা মনে করো বোন 2। এই দুটো বোন এই যে যেখানে এসে জয়েন হচ্ছে, তারপর দেখো এখান থেকে কি থাকবে, এখান থেকে এখানে থাকবে, এগুলো হচ্ছে লিগামেন্ট, ঠিক আছে। এই যে লিগামেন্ট দিয়ে বোনের সঙ্গে বোনের কানেকশন হলো। এবার এইখানে আর একটা মেমব্রেন থাকে যেটাকে বলা হয় সিনোভিয়াল মেমব্রেন। এই সিনোভিয়াল মেমব্রেনের মধ্যে থাকে সিনোভিয়াল ফ্লুইড, মানে এগুলোর মধ্যে থাকে কি ভাই, সিনোভিয়াল ফ্লুইড থাকে। এই সিনোভিয়াল ফ্লুইডের কাজ কি, তোমরা দেখতে পাচ্ছ এই দুটো বোন কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু মিশে নেই। কেন, এই সিনোভিয়াল মেমব্রেন, প্রথম যে পর্দাটা দেখছো, এই সিনোভিয়াল মেমব্রেন দিয়ে এর মধ্যে কিছু সিনোভিয়াল ফ্লুইড থাকে। সেই সিনোভিয়াল ফ্লুইডগুলো দুটো হাড়কে একসাথে ঘর্ষণ হতে বাধা দেয়। কি বললাম, বোঝা গেছে? ওই সিনোভিয়াল ফ্লুইডগুলো একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড়, মনে করো আমাদের যে কোনো জায়গায় জয়েন্ট রয়েছে, সিনোভিয়াল ফ্লুইড সেখানেই পাওয়া যায় যে সমস্ত হাড়গুলোকে আমরা, যে সমস্ত জয়েন্টগুলোকে আমরা মুভ করতে পারি। যেমন আমাদের কনুই রয়েছে, আমাদের রিস্ট রয়েছে, আমাদের হাঁটু রয়েছে, এই সমস্ত জায়গায় যেখানে আমাদের মুভমেন্ট হয়, আমাদের আঙুল রয়েছে, যে সমস্ত জায়গায়, যে সমস্ত হাড়ের জয়েন্টে আমাদের মুভমেন্ট হয়, সেই জয়েন্টের জায়গাতেই কিন্তু কি থাকে না, সিনোভিয়াল মেমব্রেন থাকে। কারণ সিনোভিয়াল মেমব্রেন যেখানেই থাকবে তার মাঝখানে সিনোভিয়াল ফ্লুইড থাকবে। তাহলে সেই সিনোভিয়াল ফ্লুইডগুলো কি করবে, আমাদের হাড়, দুটো হাড়ের মধ্যেকার জায়গায় তারা থাকবে, যাতে দুটো হাড় আঘাত লাগলে একসাথে টুকটুক করে, মানে ঠন ঠন করে গুঁতো না খায়। গুঁতো খেলে কি হবে, আমাদের ব্যথা লাগবে এবং হাড়টা ভেঙে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। আচ্ছা, ধরে নাও এখান থেকে এই জয়েন্টে কি হলো, এই জয়েন্টে মনে করো এখান থেকে একটা প্রেশার আসলো, মানে কেউ একটা, এখানে মনে করো তোমার হাতের এটা মনে করো কনুই, আমি যে ছবিটা এঁকেছি মনে করো এটা তোমার কনুই। এই কনুইতে কি হলো, এখান থেকে কেউ একজন তোমাকে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে প্রথম আঘাতটা কোথায় এসে লাগছে, লিগামেন্টে এসে লাগছে। লিগামেন্টের পরের আঘাতটা সিনোভিয়াল মেমব্রেনে আসছে, সিনোভিয়াল মেমব্রেন থেকে সিনোভিয়াল লিকুইডে আঘাতটা আসছে। এবার মনে করো এমন হলো যে এমন একটা আঘাত পেয়েছো, সিনোভিয়াল লিকুইডও সেই আঘাত ঠেকাতে পারলো না। তখন মনে রেখো এই যে দুটো হাড়ের মধ্যে যে জিগজ্যাগ যে অংশটুকুন রয়েছে, এই যে জিগজ্যাগ অংশ, এই জিগজ্যাগ অংশটুকুনকে বলা হয় কার্টিলেজ। বুঝতে পেরেছো? এই জিগজ্যাগ অংশটুকুনকে বলা হয় কার্টিলেজ। কার্টিলেজটা হয় তুলনামূলক একটু নরম। দেখো আমাদের, তোমরা এখনই পড়তে পড়তে কানে হাত দাও, কানে হাত দাও, কানে হাত দিয়ে দেখো কানটা দেখো একটু তোমাদের শক্ত শক্ত বলে মনে হচ্ছে না? কানটা কিন্তু একদম সাধারণ ত্বকের মতন নয়। আবার নাকের মাথায় হাত দাও, দেখো নাকের মাথায় খেয়াল করো। তাহলে যে কার্টিলেজ সেটা কোথায় থাকে, কানে থাকে, নাকে থাকে। এবং তোমরা যদি কেউ চিকেন খেয়ে থাকো তাহলে দেখবে যে যখন তুমি কোনো একটা হাড়কে যখন তোমরা খাচ্ছ তখন দেখবে যে হাড়ের সঙ্গে একটা কচকচ করে একটা অংশ থাকে, যেটাকে তোমরা যখন চিবো তখন কচকচ করে শব্দ হয়, অর্থাৎ হাড়ের সঙ্গেই কানেক্টেড থাকে, যেটা কিন্তু খুব নরম হয়। বোঝা গেল? সেটাকে বলা হয় কার্টিলেজ। তাহলে কার্টিলেজের কাজ কি? কার্টিলেজের কাজ হচ্ছে দুটো হাড়ের মধ্যে যাতে ফ্রিকশন না হয়, অর্থাৎ কি, শক অ্যাবজর্ভার। অর্থাৎ কার্টিলেজ আমাদের শরীরে শক অ্যাবজর্ভারের কাজ করে এবং সেগুলো কিন্তু এক ধরনের টিস্যু। কেমন টিস্যু? কানেকটিভ টিস্যু। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এই যে কার্টিলেজ, সেই কার্টিলেজ কি দিয়ে তৈরি হচ্ছে না, কন্ড্রোসাইটস সেল দিয়ে কার্টিলেজ তৈরি হচ্ছে। এবং কোলাজিনাস ফাইবার্স এখানে প্রচুর পরিমাণে থাকে, এলাস্টিন থাকে, ইলাস্টিক কার্টিলেজ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সাপোর্ট, স্ট্রেংথ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এটা আমাদেরকে সাপোর্ট দেয়, স্ট্রেংথেন করে এবং ফ্লেক্সিবিলিটি প্রদান করে। কোথায় কোথায় থাকে দেখো, জয়েন্টস, যে কোনো ধরনের জয়েন্টসে থাকে, ট্র্যাকিয়াতে থাকে, ঠিক আছে। ট্র্যাকিয়া মানে আমাদের শ্বাসনালী, সেখানে থাকে। নোজ, নাকে থাকে আমাদের, একটু আগেই বললাম। আউটার এয়ার, বাইরের কানে থাকে, এবং ল্যারিংস, এবং আমাদের যে বাকযন্ত্র রয়েছে সেই বাকযন্ত্রে থাকে কার্টিলেজ, ঠিক আছে। এবার চলে এসো বোন। বোনও এক ধরনের স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এই বোনটা দুই ধরনের বোন হয়।
একটা হচ্ছে স্পঞ্জি বোন, একটা হলো কম্প্যাক্ট বোন। তো এটা আমাদের আজকের বিষয় নয়, এটা আমরা যেদিন স্কেলেটন সিস্টেম পড়বো, স্কেলেটন সিস্টেমে আমরা এগুলোকে ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখো, কার্টিলেজ তৈরি হয়েছে কন্ড্রোসাইট সেল দিয়ে, কিন্তু বোন তৈরি হচ্ছে অস্টিওসাইটস সেল দিয়ে। ঠিক দেখো, বোন কি দিয়ে তৈরি হচ্ছে না, বোন তৈরি হচ্ছে এখানে অস্টিওসাইটস সেল দিয়ে, কোলাজিনাস ফাইবার সেটার মধ্যেও রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। ওকে, আচ্ছা, এটার কাজ কি? স্ট্রং অ্যান্ড সাপোর্ট প্রদান করা। ঠিক আছে, আমাদের শরীরে স্ট্রেংথ এবং সাপোর্ট প্রদান করাই বোনের কাজ। কোথায় অবস্থান করছে? এটা বোন, হাড়ের মধ্যেই রয়েছে। ওকে, লাস্ট ওয়ান ইজ ব্লাড। ব্লাডটাও কিন্তু আমাদের একটা কি না, যোগ কলা। রক্ত আমাদের শরীরে একটা যোগ কলা। কেন হলো? কারণ ব্লাড 3 ধরনের সেল দিয়ে তৈরি। একটা হচ্ছে এরিথ্রোসাইট সেল, একটা হলো লিউকোসাইট সেল, একটা হলো থ্রম্বোসাইটস, আর একটা হচ্ছে প্লাজমা। ওকে, দেখো, এরিথ্রোসাইটস মানে কি? আরবিসি, রেড ব্লাড কর্পাসলসকে বলা হয় এরিথ্রোসাইটস। লিউকোসাইটস মানে কি? ডব্লিউবিসি হয়েছে, হোয়াইট ব্লাড কর্পাসলস, লিউকোসাইটস। অ্যান্ড থ্রম্বোপ্লাস্ট, যেটাকে আমরা বলি প্লেটলেটস। ঠিক, সেই প্লেটলেটস, থ্রম্বোসাইটস, এই যে 3 ধরনের সেল, এইটা দিয়ে ব্লাড তৈরি। তাহলে আমরা একটু আগেই পড়েছি, কতগুলো সেল দিয়ে যখন কোনো কিছু তৈরি হয় সেটা টিস্যুই তৈরি হয়। তাহলে ব্লাড এক ধরনের টিস্যু। আর ব্লাডের কাজ কি? ব্লাডের কাজ হচ্ছে কন্ডাকশন অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্ট। এটা আমাদের শরীরের নিউট্রিয়েন্টসগুলোকে, আমাদের পুষ্টিগুণ, খাদ্যগুলোকে একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গে বয়ে নিয়ে যাওয়া, এবং তার সাথে সাথে ওয়েস্টেজগুলোকেও শরীরের বাইরে বের করা রক্তের কাজ। ওকে, তাহলে এটা কোথায় পাওয়া যায়? এটা সার্কুলেটরি সিস্টেমের মধ্যে পাওয়া যায়। ক্লিয়ার হলো? ভেরি গুড। তাহলে আমরা সার্কুলেটরি সিস্টেম যখন পড়বো তখনও ব্লাড সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। ওকে, আচ্ছা, এবার চলে এসো বোন আর কার্টিলেজের মধ্যে কতগুলো পয়েন্ট দেখে নাও। নাম্বার 1, বোন তৈরি হচ্ছে অস্টিওসাইটস সেল দিয়ে। তাই আউটার কাভারিং অফ বোনস, বোনের যে আউটার কাভারিং এরিয়া, সেটাকে বলা হয় পেরিস্টোনিয়াম। মনে রাখবে, PERI, পেরি মানে হচ্ছে আউটার, পেরি মানে কি? আউটার। তাহলে অস্টিয়াম মানে কি? অস্টিয়াম মানে অস্টিওসাইটস সেল থেকে তৈরি হয়েছে, তাই পেরিঅস্টিয়াম। ঠিক আছে, আচ্ছা, আর কার্টিলেজের আউটার কভারিং এরিয়াকে কি বলা হচ্ছে? কার্টিলেজের, সেটাকে বলা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। কেন পেরিকন্ড্রিয়াম? কারণ এই যে কার্টিলেজ তৈরি হচ্ছে কি দিয়ে? কন্ড্রোসাইট সেল দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে বোন ইজ মেড আপ অফ অস্টিওসাইট সেলস, কার্টিলেজ ইজ মেড আপ অফ কন্ড্রোসাইট সেলস। বোন ফর্মিং সেলস আর অস্টিওব্লাস্টস। ঠিক আছে, বোন কোন ধরনের সেল দিয়ে তৈরি হচ্ছে? বোন ফর্মিং সেলস। যে সমস্ত সেলগুলো দিয়ে বোন তৈরি হয় তাদের বলা হয় অস্টিওব্লাস্টস, এবং যে সমস্ত সেলগুলো দিয়ে কার্টিলেজ তৈরি হয় সেগুলোকে বলা হয় কন্ড্রোব্লাস্টস। ওকে, আচ্ছা, হাড়ের মধ্যে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? মনে রেখো, হাড়ের মধ্যে ওসিন নামক প্রোটিন পাওয়া যায়, এবং কার্টিলেজের মধ্যে কন্ড্রিন নামক প্রোটিন পাওয়া যায়। খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। ওকে, তাহলে হাড়ের মধ্যে পাওয়া যায় ওসিন নামক প্রোটিন, এবং কার্টিলেজের মধ্যে পাওয়া যায় কন্ড্রিন নামক প্রোটিন। ওকে, আচ্ছা, স্টাডি অফ বোন ইজ কল্ড, হাড়ের বিদ্যা, হাড় সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি, এবং কার্টিলেজ সম্পর্কিত পড়াশোনাকে, স্টাডি অফ কার্টিলেজ ইজ কল্ড কন্ড্রোলজি। ঠিক আছে, অস্টিওলজি হাড়ের পড়াশুনো, কার্টিলেজের পড়াশোনাকে বলা হচ্ছে কন্ড্রোলজি। ওকে, এবার দেখো লিগামেন্ট অ্যান্ড টেন্ডন। ঠিক, লিগামেন্ট অ্যান্ড টেন্ডন, দেখো আমাদের শরীরে 2 ধরনের জয়েন্ট হয়। একটা হচ্ছে বোন টু বোন, একটা জয়েন্ট হচ্ছে বোন টু বোন, অর্থাৎ একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড়ের জয়েন্ট। তাহলে একটা হাড়ের সঙ্গে একটা হাড়ের জয়েন্ট কে করবে? লিগামেন্ট করবে। কিন্তু হাড়ের সঙ্গে মাসলস, পেশি, হাড়ের সঙ্গে পেশির জয়েন্ট যে করবে সে কে করবে? টেন্ডন। ঠিক আছে, তাহলে আমাদের শরীরে যখন কোনো জয়েন্ট হয়, সেই জয়েন্টের জায়গায় মনে রাখবে লিগামেন্ট বোন টু বোনকে জয়েন করে, কিন্তু টেন্ডন বোন টু মাসেলসকে জয়েন করে। ঠিক আছে, আচ্ছা, লিগামেন্ট কোলাজেন দিয়ে তৈরি হয়, টেন্ডন ইলাস্টিন দিয়ে তৈরি হয়। ক্লিয়ার? লিগামেন্ট দেখতে ইয়েলো ইন কালার, টেন্ডন দেখতে হোয়াইট ইন কালার। এখানে যতগুলো পয়েন্ট আমি লিখে রেখেছি প্রত্যেকটা কিন্তু পূর্বে পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। তাহলে লিগামেন্ট কি আর টেন্ডন কি বোঝা গেল? লিগামেন্ট হচ্ছে যেখানে যেখানে আমাদের হাড়ের সঙ্গে হাড়ের জয়েন্ট হবে সেইখানে আমরা লিগামেন্ট পাবো, যেখানে হাড়ের সঙ্গে মাসেলসের জয়েন হবে সেখানে আমরা টেন্ডন পাবো। ওকে, আচ্ছা, লিগামেন্ট তৈরি হচ্ছে কোলাজেন নামক প্রোটিন দিয়ে, আর টেন্ডন তৈরি হচ্ছে ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে। লিগামেন্ট দেখতে হলুদ রঙের হয়, টেন্ডন দেখতে সাদা রঙের হয়। ক্লিয়ার হলো? ভেরি গুড। নেক্সট, মাস্কুলার টিস্যু। ঠিক, দেখো মাস্কুলার টিস্যু মানে কি? পেশি কলা। মাস্কুলার টিস্যু ইজ আ কন্ট্রাকটাইল টিস্যু। কন্ট্রাকটাইল মানে কি? কন্ট্রাকটাইল মানে হচ্ছে সংকোচন,
যার সংকোচনের ক্ষমতা রয়েছে, ঠিক আছে, যার কিনা সংকোচনের ক্ষমতা রয়েছে, অর্থাৎ সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে, মানে রাবারের মতো আর কি, ঠিক আছে, রাবার যেমন হয়, তো মাসকুলার টিস্যুগুলো একটু রাবারের মতন হয়। এবং মনে রেখো এই মাসকুলার টিস্যু আমাদের শরীরের মোট ওজনের 40% এর কাছাকাছি, ঠিক আছে, অর্থাৎ আমাদের শরীরের কারো যদি ওজন 100 কেজি হয় তাহলে তার শরীরে যে মাসেলসের সংখ্যা, সেই মাসেলের সংখ্যা 40 কেজি হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে মাসকুলার টিস্যুই আমাদের শরীরে সব থেকে বেশি পরিমাণে থাকে। তাহলে এই মাসকুলার টিস্যুর লোকেশন, স্ট্রাকচার এবং ফাংশন অনুযায়ী মাসকুলার টিস্যুকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্কেলেটাল, অর্থাৎ হাড়ের সঙ্গে, কঙ্কালের সঙ্গে যে যুক্ত টিস্যু সেটাকে স্কেলেটাল বলছি। আরেকটাকে বলছি ভিসেরাল, একটা বলছি কার্ডিও, ঠিক আছে। তাহলে মাসকুলার টিস্যুকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্কেলেটাল, ভিসেরাল অ্যান্ড কার্ডিও মাসকুলার টিস্যু, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে এর সঙ্গে আরেকটা পয়েন্টও মনে রাখবে যে আমাদের শরীরে, হিউম্যান বডিতে মোট 639টি মাসেলস রয়েছে, অর্থাৎ 639টি পেশি আমাদের মানব শরীরে আছে, হ্যাঁ। আর হাড়ের সংখ্যা কত? হাড়ের সংখ্যা কত? 206টি, ঠিক আছে। এটা আমরা যখন স্কেলেটন সিস্টেম পড়বো তখন ডিটেলসে আলোচনা করবো। ওকে, চলো তাহলে 3 টাইপস অফ মাসকুলার টিস্যু তোমরা দেখে নাও। নাম্বার 1 স্কেলেটাল মানে টিস্যু, যেটা সেটা দেখতে পাচ্ছ স্কেলেটাল টিস্যু। এটা লোকেশন কোথায়? স্কেলেটন, আমাদের যেখানে যেখানে কঙ্কাল রয়েছে, অর্থাৎ যেখানে যেখানে হাড় রয়েছে সেখানে সেখানেই আমরা এই মাসকুলার টিস্যুকে পেয়ে যাব। ফাংশন কি? মুভমেন্ট করা, হিট তাপ নিয়ন্ত্রণ করা, এবং পশ্চার, আমাদের যে চলন ভঙ্গি, আমাদের যে পশ্চার, সেই পশ্চারটাকে কন্ট্রোল করাটা হচ্ছে এই স্কেলেটাল টিস্যুর কাজ, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, এটা কেমন দেখতে হয় দেখো। স্ট্রাইটেড মাল্টি নিউক্লিয়েটেড, অর্থাৎ এই যে স্কেলেটাল টিস্যু, এখানে প্রচুর পরিমাণে সেল এবং মাল্টি নিউক্লিয়েটেড থাকে, প্রচুর নিউক্লিয়াসও থাকে সেখানে, ফাইব্রাস প্যারালাল টিস্যু, ঠিক আছে। এবং এটা কেমন? এটা হচ্ছে ভলেন্টারি, ঠিক আছে, এটা হলো ঐচ্ছিক। অ্যাকচুয়ালি মাসেল পেশিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো ঐচ্ছিক পেশি, একটা হলো অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির মধ্যে থাকে স্কেলেটাল, আর অনৈচ্ছিক পেশির মধ্যে থাকে হচ্ছে কার্ডিয়াক অ্যান্ড ভিসেরাল, ঠিক আছে। দেখো ঐচ্ছিক পেশি মানে কি? ভলেন্টারি পেশি। ভলেন্টারি পেশি মানে কি? ভলেন্টারি, যেটা আমরা ইচ্ছা করছি, মনে করো আমাদের হাতের কনুই, আমরা ইচ্ছা করলে নাড়ালাম, না ইচ্ছা করলে নাড়ালাম না। আমাদের পায়ের মাসলস, আমরা ইচ্ছা করলে চললাম, ইচ্ছা না করলে চললাম না। তার মানে কি? এরা হলো ভলেন্টারি, এদের ওপরে আমাদের কন্ট্রোল রয়েছে। কিন্তু ইনভলেন্টারি পেশি যেগুলো, সেই ইনভলেন্টারি পেশিগুলোর উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। কি বললাম, বোঝা গেল? তাহলে ভলেন্টারি পেশির মধ্যে আমাদের কন্ট্রোল রয়েছে, কিন্তু ইনভলেন্টারি পেশি যেগুলো, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই। কি বললাম, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে ওকে, তো দেখো, যাই হোক একটা কল এসেছিল, তো সরি। দেখো এই যে এটা হচ্ছে স্ট্রাইটেড, তোমার স্ট্রাইটেড, ঠিক আছে। স্ট্রাইটেড মানে কি? স্তরে স্তরে বিন্যস্ত থাকে, স্তরে স্তরে, ঠিক আছে। আচ্ছা, এই যে যেমন দেখতে পাচ্ছ এখানে, এটা স্তরে স্তরে সাজানো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটা কেমন তৈরি? এটা ভলেন্টারি পেশি, ঠিক আছে, এটা ঐচ্ছিক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কার্ডিয়াক যেটা রয়েছে, কার্ডিয়াক টিস্যুস। কার্ডিয়াক মানে কি? কার্ডিয়াক মানে হচ্ছে আমাদের হার্ট। কার্ডিয়াক টিস্যুগুলো কোথায় পাওয়া যায়? হার্টে পাওয়া যায়। এটার কাজ কি? পাম্পস ব্লাড অ্যান্ড কন্টিনিউয়াসলি, মানে ব্লাডকে কন্টিনিউয়াসলি পাম্প করাটাই হচ্ছে এই কার্ডিয়াক টিস্যুর কাজ, ঠিক আছে। এটাও স্ট্রাইটেড, ওয়ান সেন্ট্রাল নিউক্লিয়াস, এদের একটা সেন্ট্রাল নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আর এই যে স্কেলেটাল টিস্যুর মধ্যে দেখতে পাচ্ছ এখানে মাল্টি নিউক্লিয়াস রয়েছে, এটা একটা নিউক্লিয়াস রয়েছে, এটা একটা, কিন্তু এর সেন্ট্রাল টিস্যু এই একটাই রয়েছে, একটা টিস্যুতে একটা, ঠিক আছে। আচ্ছা, এটা ইনভলেন্টারি, অর্থাৎ এই হার্ট পেশির উপরে আমাদের কোনো মানে আমাদের কোনো কন্ট্রোল নেই, অর্থাৎ আমরা চাইলেই হার্ট পেশিকে থামিয়ে দিতে পারি না, বা আমরা চাইলেই হার্ট পেশিকে আবার স্টার্ট করে দিতে পারি না, অর্থাৎ এটা ইনভলেন্টারি টিস্যু, ঠিক আছে। আচ্ছা, একটা রয়েছে ভিসেরাল, ঠিক আছে। ভিসেরালটা হচ্ছে স্মুথ মাসেল, ঠিক আছে। অর্থাৎ কি মনে করবে, যে সমস্ত অর্গান আমাদের রয়েছে, সেই সমস্ত অর্গানের যে আউটার মোস্ট পার্ট রয়েছে, সেই জায়গাতে কিন্তু আমরা এই ভিসেরাল টিস্যুগুলোকে পাই। যেমন করে আমাদের জিআই ট্র্যাক্ট, মানে কি আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, আমাদের যে
অন্ত্র রয়েছে, ঠিক আছে, আমাদের যে মানে খাদ্যনালী, যে খাদ্যনালী বলছি, পাকস্থলী থেকে রেকটাম পর্যন্ত যে ইন্টেস্টাইন রয়েছে, সেই ইন্টেস্টাইনের চারিপাশ দিয়ে যে টিস্যুগুলো রয়েছে সেইগুলো টিস্যুগুলোকে বলা হচ্ছে ভিসেরাল টিস্যু। ইউটেরাস আমাদের জরায়ু বা গর্ভাশয়ে সেইখানে যে টিস্যুগুলো রয়েছে সেটাও কিন্তু রয়েছে এই ভিসেরাল টিস্যু। আমাদের আই, আমাদের চোখে যে সমস্ত টিস্যুগুলো রয়েছে, আমাদের ব্লাড ভেসেলস সেখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিনা এই ভিসেরাল টিস্যু। অ্যাকচুয়ালি এগুলো ইনভলেন্টারি টিস্যু। আমরা কখনো চাইলেই যে আমাদের মানে আমরা চাইলে এদেরকে কন্ট্রোল আমরা করতে পারি না, ঠিক আছে। দেখবে আমাদের চোখের পেশি, আমাদের কিন্তু এটা অনৈচ্ছিক পেশি। কী করে বোঝা যায়? মনে করো চোখে কোনো কিছু একটা আসলেই সঙ্গে সঙ্গে চোখের পাতাটা বন্ধ হয়ে যায়, তাহলে ওইখানে কিন্তু আমাদের ইনভলেন্টারি, মানে চোখ নিজে নিজেই বুঝে যাচ্ছে যে ওটাকে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে, ওখানে আমাদের কোনো কন্ট্রোল থাকে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি আইরিশ যেটা আমাদের চোখের পলক, সেই পলকে থাকে হচ্ছে এই ভিসেরাল জাতীয় টিস্যু। তারপরে দেখো এটার মূল কাজ হচ্ছে, এদের মূল কাজ হচ্ছে পেরিস্টেলেসিস, ঠিক আছে। পেরিস্টেলেসিস কাজটা কি জিনিস তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো, আমি দেখানোর চেষ্টা করছি। মনে করো এইটা হলো ফুড পাইপ, ঠিক, এটা হলো স্টম্যাক, এটা হলো মাউথ, ঠিক আছে। এই মাউথ থেকে এই স্টম্যাকে যে খাবারটা এসে পৌঁছাবে, আমায় বলো তো এই যে ফুড পাইপ, এই ফুড পাইপের মধ্যে কি কোনো ধরনের মানে সেই বেল্ট লাগানো আছে যে বেল্টটা মোটরের দ্বারাই চলবে এবং সেটা এখান থেকে গড়িয়ে গড়িয়ে খাবার এখানে এনে দেবে? তা কিন্তু নেই। এবার এই যে খাদ্যনালীর মধ্য দিয়ে মুখ থেকে খাবার স্টমেকে এসে পৌঁছায়, এই যে পৌঁছানোর পদ্ধতি, সেই পৌঁছানোর পদ্ধতিকে বলা হয় পেরিস্টেলেসিস। বোঝা গেল কি বললাম? তারপরে দেখো অ্যাকচুয়ালি পেরিস্টেলেসিস প্রসেসে কি হয়, এরকমভাবে খেয়াল করবে, এরকম আর কি। যখন খাবারটা এখানে যখন পৌঁছাবে তখন কি হবে, এইখান থেকে বন্ধ করে দেওয়া হবে, এটা তখন এখানে চলে যাবে, আবার এখান থেকে যখন বন্ধ করে দেওয়া হবে এটা আবার ঠেলা লেগে এখানে চলে যাবে, আবার এখানে যখন খাবারটা পৌঁছাবে এখান থেকে বন্ধ করবে, এখানে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ সাপের মতন, ঠিক আছে, সাপের মতন চলাফেরা যেমন করে, মানে একটুখানি চাপ দিয়ে দিয়ে খাবারটাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। এই যে প্রসেস, জিগজ্যাগ প্রসেসের যে খাবারটা গেল, এটাকে বলা হচ্ছে পেরিস্টেলেসিস। তাহলে এই ভিসেরাল যে পেশি, তাদের মূল কাজ হচ্ছে পেরিস্টেলেসিসে সহযোগিতা করা, ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, ওকে। তারপর দেখো, এবং এগুলো কিন্তু কখনোই যে বিলেখিতভাবে সাজানো থাকে না, মানে স্ট্রাইটেড অবস্থায় থাকে না, তাই এখানে লেখা রয়েছে নো স্ট্রেশনস। মানে কি স্ট্রাইটেড মানে কি? স্ট্রাইটেড মানে হচ্ছে একটার পর একটা সাজানো, মানে কি এরকম করে এরকম নয় এগুলো অ্যাকচুয়ালি, এটা হচ্ছে স্ট্রাইটেড, এরকম নয় অ্যাকচুয়ালি, এটা দেখতে পাচ্ছ এটা ফ্ল্যাট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ওয়ান সেন্ট্রাল নিউক্লিয়াস, এর কিন্তু একটা সেন্ট্রাল নিউক্লিয়াস রয়েছে। বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে পারে, তোমরা খুব ভালো করে নোট লাগিয়ে রাখবে, ওকে। আর এটাও ইনভলেন্টারি, মানে এটা অনৈচ্ছিক পেশি, এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, ক্লিয়ার? বেশ, এবার নার্ভাস টিস্যু, ঠিক, দেখো আমি আগেই বলেছিলাম যে নার্ভাস সিস্টেমটা না পড়ালে তোমাদের নার্ভাস টিস্যুটা বুঝতে একটু অসুবিধা হবে, তবু যতটুকুন দরকার ততটুকু আমরা দেখে নিই। নার্ভাস টিস্যু ইজ স্পেশালাইজড টু ট্রান্সমিট মেসেজেস ইন আওয়ার বডি। এই নার্ভাস টিস্যু কী করে, আমাদের শরীরের মেসেজকে আদান প্রদান করার সংবাদ, মানে এই জায়গা থেকে ইনফরমেশন নিয়ে জায়গা, যেমন আমাদের মনে করো কোথাও শরীরের কোথাও একটা আঘাত লাগলো, সেই আঘাতটা লাগলে সেখানে যে ব্যথা লাগলো সেই ব্যথাটাকে মাথায় পৌঁছে দেওয়া, এই যে কাজকর্ম চলে, সেই কাজকর্মগুলো কিসের মাধ্যমে চলে? আমাদের নার্ভ সেলের মাধ্যমে চলে। আর সেই নার্ভ সেল দিয়ে তৈরি হওয়া যে টিস্যু, সেটাকে বলা হচ্ছে নার্ভাস টিস্যু। অর্থাৎ কি, দে ক্যান রিসিভ, ইন্টিগ্রেট অ্যান্ড ট্রান্সমিট স্টিমুলি টু ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি। এই নার্ভাস টিস্যুই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে আমাদের বিভিন্ন ধরনের মেসেজ গুলোকে রিসিভ করে এবং সেই মেসেজের যে রিপ্লাই সেগুলোকে পৌঁছে দেয়, ওকে। আচ্ছা, আমাদের নার্ভাস সিস্টেমকে না দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো সিএনএস, একটা হলো পিএনএস। সিএনএস মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই যে রয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমি তোমাদের নার্ভাস সিস্টেম যখন পড়াবো এটাকে খুব ডিটেলস আলোচনা করে দেবো, ওকে। আচ্ছা, নার্ভাস টিস্যু কন্টেন্স টু টাইপস অফ সেলস। নার্ভাস টিস্যুর মধ্যে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে নিউরন, আর একটাকে বলা হয় নিউরোগ্লাইল, ঠিক আছে, বা নিউরোগ্লিয়াল সেলস, ঠিক আছে। আচ্ছা, নিউরন আমাদের আজকের যেটা দেখবো সেটা হলো নিউরন। নিউরন হচ্ছে ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ নিউরন। নিউরনের
মানে ফাংশন মানে অ্যাকচুয়ালি নার্ভ সেলের যে ফাংশনাল ইউনিট সেটা হচ্ছে নিউরন। ইট ইজ অলসো নোন অ্যাজ নার্ভ সেলস, এটাকে নার্ভ সেলসও বলা হয়। ইট ইজ দ্য লংগেস্ট সেল অফ দ্য বডি। মনে রাখবে আমাদের মানব শরীরের সব থেকে লম্বা সেল হচ্ছে নিউরন সেল। এই নিউরাল সেল প্রায় 1 মিটার পর্যন্ত এর লম্বা হতে পারে। ইচ নিউরন ইজ মেড আপ অফ 3 পার্টস, এবং প্রত্যেকটা নিউরন 3টে পার্ট দ্বারা গঠিত হয়েছে, দ্যাট ইজ সেল বডি, অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইটস। ঠিক, আমি আগে একটু তোমাদের ছবিটা দেখে নিই, তারপরে আলোচনা করছি। এই দেখো, এটা একটা নিউরন সেল, ঠিক আছে। নিউরাল সেলে তুমি দেখতে পাচ্ছ যে এইটা হলো সেল বডি। এই যে জায়গাটা দেখছো এটাকে বলা হচ্ছে সেল বডি। এই সেল বডিকে, এই সেল বডি, নার্ভ সেল বডি, এটাকে বলা হয় একটা কথায় সাইটন। কি বলা হয়? সাইটনও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তুমি দেখতে পাচ্ছ এই যে সেন্ট্রাল মানে নিউরনের যে সেল বডি, সেই সেল বডির যে অংশটুকুন, অর্থাৎ কি এখান থেকে এই পাশের অংশটুকুনকে বলা হচ্ছে সিএনএস, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর ঠিক এইখান থেকে এইটুকুন অংশটাকে বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এবার অ্যাকশন কোনগুলো? এই দেখো, পুরো নার্ভাস সেলটা যেটার উপরে বেস করে দাঁড়িয়ে আছে, মনে করো কোন একটা গাড়ি যখন চলছে তখন কিসের উপরে চলছে? সব মানে যেটাকে কি বলে, শ্যাফট বলে, শ্যাফট, ঠিক আছে। শ্যাফট মানে বোঝো তো? শ্যাফট মানে হচ্ছে দুটো চাকা যে ঘুরছে না একে অপরের সঙ্গে, এবার মাঝখানে যার উপরে গাড়ির বডিটা যার উপরে দাঁড়িয়ে থাকে সেটাকে বলে শ্যাফট। অর্থাৎ দুই শ্যাফটের মাথায় গিয়ে দুটো চাকা থাকে, শ্যাফটের উপরে টোটাল লোডটাকে বসানো হয়, সেটাকে বলে শ্যাফট। তাহলে এই যে অ্যাকশন পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, যে অ্যাকশন কোনটা? যে হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছ, এটা শ্যাফট, এইটাই হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে অ্যান্টেনার মতন যেগুলো আর কি আমাদের মেসেজগুলোকে কালেক্ট করবে এবং মেসেজগুলোকে ট্রান্সপোর্ট করবে, এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস, ঠিক আছে। তাহলে একটা নিউরন সেলের 3টি পার্ট, একটা হচ্ছে সেল বডি বা যেটাকে বলা হয় সাইটন, আর একটা হচ্ছে অ্যাকশন, একটা হলো ডেনড্রাইটস, ঠিক আছে। ছবি এখান থেকে দেখা হয়ে গেল। এবার আমরা এর সম্পর্কে একটু জেনে নিই। সেল বডি, ইট ইজ আ ব্রডার নিউক্লিয়েটেড পার্ট অফ নিউরনের নিউক্লিয়াস যুক্ত একটা অংশ। এবার মনে রেখো, যেহেতু সেল বডি এটা, সেই সেল বডির মধ্যে সাইটোপ্লাজম থাকবে, কিন্তু মনে রেখো নিউরনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলা হয় নিউরোপ্লাজম, ঠিক আছে। আচ্ছা, নিউরোপ্লাজমের মধ্যে 2 ধরনের স্ট্রাকচার থাকে, একটা থাকে নিউরোফাইব্রিলস, একটা থাকে নিজিল গ্রানুলস, ঠিক আছে। এখানে ছবিটা দেখে নাও, এখানে এই যে বিন্দুগুলো দেখছো, এই যে নীল এই যে বিন্দু, এগুলো দেখো যে নিজিল বডিজ, ঠিক আছে। এই নিজিল বডিজের মধ্যে কি থাকে? এই নিজিল বডিজের মধ্যেই তোমার নিউরোফাইব্রিলস থাকে এবং নিজিল গ্রানিউলস থাকে। আমরা এটা যখন নার্ভাস সিস্টেম পড়বো, নিউরনকে পড়বো, তখন ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, নিউরোফাইব্রিলস আর ফাইন ফাইব্রিলস ইনভলভড ইন ট্রান্সমিশন অফ ইম্পালসেস। আমাদের শরীরে যখনই কোনো ইম্পালস হবে, কোনো সংবাদ এসে যখনই পৌঁছাবে, একটা আঘাত পেলাম, সেই আঘাতের শব্দটা, যে আঘাতের ব্যথাটা যে বেদনা বয়ে নিয়ে যাবে, সেটাকে বয়ে নিয়ে যাবে নিউরোফাইব্রিলস, বয়ে নিয়ে যাবে, ওকে। নিজিল গ্রানুলস আর রাইবোজম কন্টেইনিং স্ট্রাকচার, আর নিজিল গ্রানুলস যেগুলো রয়েছে বিন্দু, সেগুলোর মধ্যে রাইবোজম থাকবে। আর মনে রেখো, যেখানেই রাইবোজম থাকবে সেখানেই প্রোটিনের সিনথেসিস হবে। তাই এই নিজিল গ্রানিউলসগুলোর মধ্যে আমাদের আরএনএ থাকবে এবং নিউরিক্সিন নামক প্রোটিন থাকবে। এটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু জিজ্ঞেস করা হয় নিউরনের মধ্যে কোন ধরনের প্রোটিন থাকে। নিউরনের মধ্যে নিউরেক্সিন নামক প্রোটিন থাকে। তাহলে এবার অ্যাকশনকে আমরা দেখেছিলাম, যেটা শ্যাফটের মতন অংশ। ইট ইজ আ সিঙ্গল লং ফাইবার লাইক প্রসেস জেনারেলি অ্যারাইজিং ফ্রম দ্য সেল বডি অফ আ নিউরনের সেল বডি থেকে এটা শুরু হয়। ইট ইজ ডিভয়েড অফ নিজিল গ্রানুলস, এর মধ্যে নিজিল গ্রানুলস থাকে না, কিন্তু নিউরোফাইব্রিলস থাকে। কেন? কারণ নিউরোফাইব্রিলসের কাজই হচ্ছে মেসেজটাকে, ইম্পালসটাকে গ্রহণ করে প্রেরণ করা, ওকে। অ্যাকশন ইজ সারাউন্ডেড বাই শিথ কল্ড নিউরোলেমা, ঠিক আছে। এই যে অ্যাকশনগুলো, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে কিছু শীত দিয়ে, এই যে শীত, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো দিয়ে গঠন, এগুলোকে বলা হয় হচ্ছে তোমার এই যে মাইলিন সিদ, ঠিক আছে। এই মাইলিন সিদকে কিন্তু এই যে সোয়ান সেলও কিন্তু বলা হয়ে থাকে, ওকে। আচ্ছা, হয়ে গেল এটুকুন, ভেরি গুড। তাহলে দেখো, অ্যাকশন ইজ সারাউন্ডেড বাই আ সিদ কল্ড নিউরোলেমা অফ আ স্পেশাল কানেকটিভ টিস্যু কল্ড সোয়ান সেলস, ঠিক আছে। সোয়ান সেলস নামক কানেকটিভ টিস্যু দিয়ে এই নিউরোলেমাগুলো তৈরি হয়ে থাকে, ওকে। আর যে অ্যান্টেনার মতন অংশ যেগুলো রয়েছে, ওগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস আর ফাইবারাস রুটস দ্যাট ব্রাঞ্চ আউট ফ্রম দ্য সেল বডি লাইক অ্যান্টেনা।
অ্যান্টেনার মতন সেগুলো ডেন্ড্রাইটস রিসিভ দ্য প্রসেস অফ সিগনালস ফ্রম দ্য অ্যাক্সনস অফ আদার নিউরনস। মানে কি, সরি, এইখানে এই যে নিউরন এখানে শেষ হলো না, এইরকম একটা নিউরন আবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, এখান থেকে ওরকম একটা নিউরন। তার মানে কি, এই নিউরনের থেকে, এই নিউরনের অ্যাকশনের থেকে, এই যে দেখতে পাচ্ছ অ্যাকশন টার্মিনালস, মানে কি এই যে অ্যাকশনটা আসলো, এই অ্যাকশনটা এই সেল বডি থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে এখানে আসলো, এইখান থেকে যে অ্যাকশন থেকে আবার দেখো কতগুলো অ্যাকশন টার্মিনাল তৈরি হলো। মানে কি, অ্যাকশনের যত ধরনের ইনফরমেশন সেগুলো সে এইখান থেকে পাস করবে, আবার এইখান থেকেই কি হবে না, আরেকটা নিউরন সেল, এখান থেকে আরেকটা নিউরন সেল থাকবে, অর্থাৎ এখান থেকে তখন এই নিউরাল সেল কী করবে, এই জিনিসটা মনে করো, এই জিনিসটা আবার এখান থেকে শুরু হবে, তাহলে এখান থেকে এই অ্যান্টেনাগুলো কী করবে, এর থেকে আবার ইনফরমেশান কালেক্ট করে অন্যটায় পাঠাবে। এইভাবে কি না শরীরের সর্বত্র আমাদের সিগন্যালগুলো পৌঁছে যাবে। ক্লিয়ার হলো? তাহলে বোঝা গেল, আজকে এই পর্যন্তই থাকলো, আজকে এই আলোচনা করলাম, ঠিক আছে? তোমরা খুব ভালোভাবে নোট করে নিও এবং আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ধরনের সমস্যা হয় বা আরও যদি কোনো এলাবোরেশনের দরকার হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিয়ে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, ঠিক আছে, রাখছি তাহলে এখন। থ্যাংক ইউ।